প্রিয় লিসেনার্স, ছোটবেলায় হেরিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন। আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আজকে যে অদ্ভুত ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন অর্কচন্দ্র নামের একজন লিসেনার্স। তিনি এই ঘটনাটি সংগ্রহ করেছেন তারই খুব কাছের একজন বন্ধুর কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল তার বন্ধুর চাচার সাথে। বন্ধুর নাম হুমায়ুন মিয়া। এই হুমায়ুন মিয়ার চাচাদের মধ্যে একমাত্র তার ছোট চাচাই তাদের গ্রামে থাকতেন। তিনি গ্রামে থেকে জমি জমা দেখাশোনা করতেন এবং মাঝে সাঝে কৃষিকাজও করতেন, এবং তিনি ছিলেন কিছুটা ছন্নছাড়া স্বভাবের মানুষ। তিনি মাঝে মাঝেই হঠাৎ 2-1 সপ্তাহের জন্য উধাও হয়ে যেতেন। কখনো গানের দলের সাথে গিয়ে গান বাজনা করতেন, কখনো আবার বেদে দলের সাথে গিয়ে সাপ ধরতেন। এই হুমায়ুন মিয়ার চাচি মানে তার ছোট চাচার স্ত্রী ছিলেন খুবই অ্যাক্টিভ একজন মানুষ। তিনিই মূলত তার সংসার সামলে নিতেন। ধরতে গেলে এই চাচির জন্যই চাচার সংসারটা টিকেছিল। তো এমনই একদিন হুমায়ুন মিয়ার ছোট চাচা নিরুদ্দেশ হয়ে যান। প্রায় 2 সপ্তাহ নিরুদ্দেশ থাকার পর একদিন সন্ধ্যায় তিনি বাড়ি ফিরে আসেন। তখন তার স্ত্রী পুকুর থেকে পানি নিয়ে আসছিলেন। তিনি দেখেন কি যে চাচা দূর থেকে এক প্রকার টলতে টলতে আসছিলেন। চাচির কাছাকাছি এসেই চাচা বললেন, ভাত দাও তাড়াতাড়ি, আমার খুব ক্ষুধা পেয়েছে। তখন চাচি চুলায় ভাত বসিয়ে দিলেন। তখন চাচা খুব তাড়াতাড়ি ভাত খেলেন এবং খেয়েই তার বিছানায় শুয়ে পড়লেন। এর পরদিন সকালে চাচাকে ঘুম থেকে তোলার জন্য অনেক ডাকাডাকি করলেন চাচি, কিন্তু চাচা আর ঘুম থেকে উঠলেন না। তখন চাচি কি করেন, চাচার নাকের কাছে তিনি হাত নিয়ে দেখেন। তিনি দেখেন চাচার নিঃশ্বাস বন্ধ, তার বুকও ওঠানামা করছে না। চাচা মারা গেছেন ঘুমের মধ্যেই। তখন চাচির আহাজারিতে ঘরবাড়ি ভারী হয়ে গেল। সেদিন দুপুরের মধ্যেই যে যেখানে ছিল সবাই চলে আসলো তাদের গ্রামের বাড়িতে, এবং সেদিন বিকেলের মধ্যেই চাচার দাফন হয়ে যায়। এর 2-1 দিন পর আবার সবাই যে যার নিজের জায়গায় ফিরে গেলেন। তখন চাচার বাড়িতে কেবল চাচি এবং তার 2 মেয়ে থেকে গেল। এর 3 থেকে 4 দিন পরের ঘটনা। সেদিন ছিল হাটবার। গ্রামে বাজার বসে সেদিন। বিকেলে হাটে গিয়ে সন্ধ্যায় মানুষ ক্লান্ত হয়ে ঘরে ফেরেন। সেদিনও তেমনি হাট থেকে ঘরে ফিরছিলেন সোহরাব নামের একজন লোক। এই সোহরাব সাহেবের বাড়ি ছিল হুমায়ুন মিয়ার যে চাচা তার বাড়ির একটু পরেই। সেদিন রাস্তা থেকে তার বাড়ির পথে ঢোকার সময় সোহরাব মিয়া এক অদ্ভুত জিনিস দেখলেন। তিনি দেখেন মেন রাস্তা আর চাচাদের ভিটার মাঝে ছোট্ট একটা মাটির কাঁচা রাস্তা আছে, মেহগনিয়া শিশু গাছ দিয়ে ঘেরা। তিনি দেখেন সেখানে কে যেন টলতে টলতে হেঁটে চলেছেন। গাছপালা ঘেরা থাকায় রাস্তাটা তখন খুবই অন্ধকার লাগছিল, ভালো মতো কিছুই দেখা যাচ্ছিল না। তখন সোহরাব মিয়ার হাতে টর্চ লাইট ছিল। তিনি কি করেন, টর্চের আলো তিনি লোকটার মুখের উপর ফেললেন। আর যা দেখলেন তাতে তার হৃৎপিণ্ড সেখানেই বন্ধ হবার উপক্রম। তিনি দেখলেন যে লোকটি আর কেউ নয়, তিনি হুমায়ুন মিয়ার ছোট চাচা নিজামুদ্দিন, যিনি মাত্র 3 দিন আগে মারা গেছেন।
যাকে সবার সামনেই কবর দেওয়া হয়েছিল। সেই নিজামুদ্দিন টলতে টলতে তার দিকেই এগিয়ে আসছে। সোহরাব মিয়া এইটা দেখে প্রচণ্ড ভয়ে চিৎকার শুরু করে দেন। তার চিৎকারে আশেপাশের বাড়ি থেকে অনেক মানুষজন বেরিয়ে আসে। সবাই হেরিকেন এবং টর্চ লাইট নিয়ে ছুটে এসে দেখলেন যে সোহরাব মিয়া মাটিতে পড়ে আছেন, আর নিজামুদ্দিন চাচা তার পাশেই দাঁড়িয়ে আছেন। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে ওখানকার সবাই খুব ভয় পেয়ে যান। প্রিয় লিসেনার্স, এরকম পরিস্থিতিতে সাধারণত যেটা হবার কথা ছিল যে গ্রামের মানুষ এই নিজামুদ্দিনকে ভূত বা অন্য কিছু ভেবে তার উপর আক্রমণ করত, কিন্তু মানুষজন নিজামুদ্দিনের দিকে তেড়ে গিয়েও শেষ পর্যন্ত আর তাকে আঘাত করল না। তখন সবাই কেন যেন বিশ্বাস করে ফেললেন যে ওটা নিজামুদ্দিন চাচাই ছিলেন। তখন সবাই নিজামুদ্দিন চাচাকে ধরে তার বাড়িতে নিয়ে যান। তখন তার স্ত্রী এবং 2 মেয়েও তাকে দেখে প্রচণ্ড অবাক হয়। তখন ঘটে আরেক ঘটনা। নিজামুদ্দিনকে তারা তার বাড়িতে উঠতে দিলেন না। তারা বললেন শহর থেকে আত্মীয় স্বজনরা আসবে, তারপর গ্রামের সকলের সাথে বসে নিশ্চিত হতে হবে যে ইনি আসলেই নিজামুদ্দিন, এরপরেই তাকে বাড়িতে উঠতে দেওয়া হবে। তখন ওই নিজামুদ্দিন চাচাও এই ব্যাপারটা মেনে নেন এবং সেদিনের রাতটা তিনি উঠোনেই কাটালেন। এর পরদিনেই তার আত্মীয় স্বজনরা সবাই ছুটে আসলো তাদের গ্রামের বাড়িতে। ওই গ্রামের মেম্বার, চেয়ারম্যান সহ সবাইকে নিয়ে বৈঠক বসানো হলো নিজামুদ্দিনের উঠানে। অনেক মানুষ জড়ো হয় সেদিন। সবাই এইটা দেখতে এসেছিল যে মরা মানুষ আবার কিভাবে জ্যান্ত হলো। তখন নিজামুদ্দিন চাচার বক্তব্য নেওয়া হলো। তিনি সবাইকে একটা ভয়ানক কথা বললেন। তিনি বললেন যে হঠাৎ করেই নাকি তার জ্ঞান ফিরে এসেছিল এবং তিনি নিজেকে আবিষ্কার করেন মাটির ভেতর বদ্ধ কোনো জায়গায়। তারপর তিনি নাকি অনেক কষ্টে মাটি খুঁড়ে খুঁড়ে নিজেকে বের করে নিয়ে আসেন। তখন সকলের মতামতের সিদ্ধান্ত হলো যে তারা সবাই নিজামুদ্দিনকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেখানে যাবেন তার কবরটা দেখার জন্য, এবং তখনই সবাই যান সেই কবর দেখতে। যারা কবর দেখতে গিয়েছিল তারা দেখলো মারাত্মক একটা ব্যাপার। দেখা গেল নিজামুদ্দিন ঠিকই বলেছেন। কবর দেখে মনে হচ্ছিল কেউ যেন ভেতর থেকে কবর খুঁড়ে বাইরে বের হয়েছেন। তখন 2-1 জনের মনে প্রশ্ন জাগে, কবর খুঁড়তে যে শক্তির প্রয়োজন সেই শক্তি নিজাম চাচা কোথায় পেল? তবে এই ব্যাপারটা নিয়ে আর তেমন কেউ মাথা ঘামালেন না। গ্রামবাসীরা নিশ্চিত হলেন যে এটা তাদের নিজামুদ্দিনই, কারণ নিজামুদ্দিনের গলায় একটা জন্ম দাগ ছিল এবং তখনও এই নিজামুদ্দিনের গলার নিচে জন্মদাগটা স্পষ্ট দেখা যাচ্ছিল। এছাড়া এলাকার মানুষদের সাথে তিনি পূর্বে যেসব গোপনীয় কথাগুলো বলেছিলেন সেই সকল কথা তিনি নির্ভুলভাবে আবার বলে দিতে পারলেন। তখন উনি যে নিজামুদ্দিন চাচাই, এতে আর কারো সন্দেহ রইল না। তখন এই হুমায়ুন মিয়ার বড় চাচার ছেলে ডাক্তারি পড়াশোনা করছিলেন। তিনিও তখন একটা ব্যাখ্যা দিলেন যে মানুষ নাকি ক্লিনিক্যালি ডেথের পরেও অনেক সময় বেঁচে ওঠেন। এটা নাকি খুবই স্বাভাবিক বিষয়। হয়তো রোগীর শ্বাস প্রশ্বাস এত ধীরে চলে যে তাকে অনেকে মৃত বলে মনে করে, কিন্তু পরে দেখা যায় রোগী বেঁচে ওঠেন। এই জন্য দেখা যায় যে মর্গে অনেক সময় লাশ জীবিত হয়ে যায়। আবার অনেক পুরনো কফিন খোলার পরে কফিন খুলে দেখা যায় কফিনের ভেতরের কঙ্কাল অস্বাভাবিক অবস্থায় আছে, অর্থাৎ কবর দেবার পরেও রোগী বেঁচে উঠেছিল। এমন ঘটনা নাকি অনেক আছে। ওই ছেলেটি আরও বলল যে চাচার ভাগ্যটা হয়তো ভালো ছিল, তাই আবার তিনি ফিরে আসতে পেরেছেন। তো ছেলেটির মুখে এইসব কথা শোনার পর আর কারো মনে সন্দেহ থাকলো না। আসলে এই ঘটনাটা যখনকার সময় ঘটেছিল তখন সময়টা ছিল 80-র দশকের দিকে। গ্রামের মানুষ কিন্তু তখনকার সময়ে বেশি শিক্ষিতও ছিল না,
তাই তারা ডাক্তারি পড়ুয়া ছেলেটির কথা এক বাক্যে মেনে নিয়েছিলেন। তো এই সব ঘটনার পরে হুমায়ুন মিয়ার আব্বা আর চাচারা মিলে ওই নিজামুদ্দিনকে রাজার হালে তার বাড়িতে উঠিয়ে দিলেন। একটা অদ্ভুত আনন্দময় ঘটনার সাক্ষী হয়ে ওই গ্রামের গ্রামবাসীরা বাড়িতে ফিরলেন। এর ঠিক মাসখানেক পরের কথা, একদিন দুপুরে নিজামুদ্দিনের স্ত্রী হুমায়ুন মিয়ার বাবাকে একটা খবর পাঠালেন। সেদিন দিনটা ছিল শুক্রবার। খবরটা শুনে হুমায়ুন মিয়ার আব্বার মুখে ভীষণ এক চিন্তার ছাপ দেখা গেল। মূলত চাচি খবর দিয়েছিলেন যে নিজামুদ্দিন মানে হুমায়ুন মিয়ার চাচা নাকি ভীষণ অদ্ভুত আচরণ শুরু করেছে। তিনি নাকি সারাটা দিনই ঘুমিয়ে কাটান এবং সারাটা রাত তিনি জেগে থাকেন, এবং জেগে জেগে যে তিনি কি করেন সেটা কেউই বলতে পারে না। চাচি নাকি প্রায় রাত জেগে মাঝে মাঝে দেখেন যে তার ঘর খালি, নিজামুদ্দিন ঘরে নেই। নিজামুদ্দিন ঘরে ফেরেন শেষ রাতের দিকে। তিনি কোথায় গিয়েছিলেন এটা জিজ্ঞেস করলেও তার কোনো সদুত্তর নিজামুদ্দিন দিতেন না। এই নিজামুদ্দিন কিন্তু আগেও মাঝে মাঝে নিরুদ্দেশ হতেন, কিন্তু নিরুদ্দেশ হলেও বাড়ি ফিরে তিনি বলতেন যে তিনি কোথায় গিয়েছিলেন এবং কি করেছেন। এই সব কিছু তিনি তার স্ত্রীকে বলতেন। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করা যায়, এই যে নিজামুদ্দিন মারা যাবার আগের 2 সপ্তাহ তিনি যে কোথায় ছিলেন এই বিষয়ে তিনি তার স্ত্রীকে কিছুই বলেননি। আরও একটা অদ্ভুত জিনিস দেখা দিয়েছিল তার মধ্যে, যেটা খুবই ভয়ঙ্কর। সেইটা হলো গোস্ত খাওয়া। নিজামুদ্দিন আগে কিন্তু গোস্ত খেতে তেমন একটা পছন্দ করতেন না। এর একটা কারণ ছিল, নিজামুদ্দিন ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে এক সাধু বাবার শিষ্য হয়েছিলেন। তার পাশে থাকতে থাকতেই গোস্ত খাওয়ার প্রতি তার বিতৃষ্ণা চলে এসেছিল। এরপর থেকে তিনি আর গোস্ত খেতেন না, এবং এই নিজামুদ্দিনই এখন নাকি গোস্ত খেতে চান। তখন ওই ডাক্তারি পড়ুয়া ছেলেটি এই ব্যাপারটারও একটা ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, নিজামুদ্দিন চাচা যখন মরার মতো কোমায় চলে গিয়েছিল তখন নাকি তার ব্রেইন কোনোভাবে এফেক্ট হয়েছিল, তাই তিনি এইসব অদ্ভুত আচরণ শুরু করেছেন। ছেলেটি আরও বলল যে নিজামুদ্দিনের চেক আপ করানো দরকার, কিন্তু নিজামুদ্দিন চাচা গড়িমসি করতে লাগলেন। তিনি কিছুতেই রাজি হচ্ছিলেন না চিকিৎসা করাতে। আর এদিকে কি হয়, তার মাংস খাওয়ার ইচ্ছা প্রতিদিনই বাড়তে থাকে। মাংস খেতে দিতে না চাইলে সে অশ্লীল ভাষায় সবাইকে গালাগালি শুরু করেন। যখন এইসব ঘটনা চলমান, এরই মধ্যে আরও একটা ভয়ানক ঘটনা জানা গেল। নিজামুদ্দিন নাকি কাঁচা মাংস খাওয়া শুরু করেছিলেন। সবাই চিন্তা করলেন যে হয়তো কারো মাংস খাবার ইচ্ছা জাগতেই পারে, তাই বলে কাঁচা মাংস খেয়ে নেবেন, তা কি করে হয়। এরই মধ্যে ওই গ্রাম থেকে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা শোনা যেতে লাগলো। গ্রামের মানুষের হাঁস মুরগি কে যেন চুরি করে নিয়ে যাচ্ছিল রাতের বেলা। সবাই সন্দেহ করলো হয়তো শেয়ালের কাজ। সবাই বলা বলি করলো গ্রামে শেয়াল এসে পড়েছে হয়তো। তখন সবাই কি করে, রাতে পাহারা বসায় শেয়াল ধরার জন্য। কিন্তু মুরগি চুরি আর থামল না। এদিকে নিজামুদ্দিনের মাংসের ক্ষুধা ততদিনে অনেক বেড়ে গিয়েছিল। তখন পুরো গ্রামেই তার এই মাংস খাবার গল্পটা ছড়িয়ে পড়তে লাগলো। হঠাৎ একদিন এই মুরগি চুরির কেস এক নতুন দিকে মোড় নিল। এক রাতে ওই গ্রামের পূর্ব পাড়ার এক মহিলা গভীর রাতে ঘর থেকে বের হয়েছিলেন তিনি। তখন তিনি হঠাৎ দেখলেন একজন মানুষের মতো দেখতে কি যেন তার বাড়ির সামনে দিয়ে দৌড়ে গেল। তখন ভয়ে তিনি চিৎকার শুরু করে দেন। এর পরপরই দেখা গেল যে তার 2টো মুরগি নেই। তখন সবার সন্দেহ হলো মুরগি চুরির ব্যাপারটা কোনো শেয়াল ঘটাচ্ছে না, গ্রামে সত্যিই এক মুরগি চোরের আবির্ভাব হয়েছে। আর এদিকে নিজামুদ্দিন প্রতি রাতে ঘরের বাইরে বের হয়ে যান।
তার স্ত্রী কয়েকবার তার পিছু নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি পারেননি। কারণ নিজামুদ্দিন যেন চোখের পলকেই উধাও হয়ে যেতেন। এর মধ্যেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল গ্রামে। ওই গ্রামের উত্তরপাড়ায় আব্দুল আজিজ নামের একজন লোক থাকতেন। ওই লোকটা ছিল ভীষণ গরিব, আর তা শুধু একটা গাই গরু ছিল তার সম্বল। একদিন সকালে ঘুম থেকে উঠে আব্দুল আজিজ দেখেন তার গরুটা মাটিতে পড়ে আছে এবং গরুটার পুরো শরীর রক্তে মাখামাখি অবস্থা। দেখে মনে হলো কেউ যেন গরুর শরীর থেকে এক খাবলা মাংস উঠিয়ে নিয়ে গেছে। তখন গ্রামে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ল। এর কিছুদিন পরেই শুধু গাই গরু না, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি সব একই রকমভাবে মারা যেতে লাগলো। রাতে যারা পাহারা দেওয়া শুরু করেছিলেন তারাও ভয়ঙ্কর ভয়ঙ্কর সব গল্প বলতে লাগলেন। ওই গ্রামের আফজাল মিয়ার ছেলে মিন্টু গভীর রাতে বাড়ি ফিরছিলেন। সে নাকি দেখেছিল তাদের সুপারি বাগানের মধ্য দিয়ে কি যেন নিঃশব্দে দ্রুত হেঁটে চলেছে, মানুষের মতো দেখতে, অথচ এত দ্রুত চলে গেল যে মানুষ ওভাবে চলে যেতে পারে না। আবার সমীরণ বিবি নামে একজন মহিলা রাতে ভাইয়ের বাসা থেকে দুটো মুরগি নিয়ে ফিরছিলেন। গভীর রাতে গাছে ঘেরা অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ফিরছিলেন তিনি। তখন তার মনে হয়েছিল কি যেন তার পিছু পিছু আসছে। তিনি ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেলেন না। তিনি যখন বাড়ির কাছাকাছি এসেছেন তখন তিনি গাছের উপরে একটা সরসর শব্দ শুনতে পান। তিনি সেদিকে তাকিয়ে দেখেন একটা মানুষের মতো অবয়ব যেন গাছের উপর থেকে তার দিকে তাকিয়ে আছে। জিনিসটা ছিল একদম ঠিক তার মাথার ওপরে। তখন তিনি প্রচণ্ড ভয়ে চিৎকার করে মুরগি দুটো ফেলে জোরে দৌড় দেন। পরদিন সকালে সেখানে গিয়ে দেখা যায় মুরগির পশম আর হাড়গোড় পড়ে আছে। এরপরেই ঘটল আরও একটা ঘটনা। উত্তরপাড়ার আনিস নামের একটা ছেলে বসবাস করত। ছেলেটা রাত জেগে পড়াশোনা করছিল। রাত আনুমানিক তখন 3টার মতো হবে। আনিসের মনে হলো তার ঘরের বাইরে কেমন একটা খসখস খসখস করে শব্দ হচ্ছে। আনিস ভয়ে ভয়ে তার জানালা খুললেন এবং জানালা খুলতেই প্রচণ্ড ভয়ে তিনি শিউরে ওঠেন। আনিস দেখল তার জানালার ঠিক ওপাশে নিজামুদ্দিন দাঁড়িয়ে আছে। তার মুখে এক অদ্ভুত ভয়ঙ্কর রকমের হাসি। নিজামুদ্দিন হাসছিলেন ঠিক আনিসের দিকে তাকিয়ে। তার মুখ বেয়ে তখন রক্তের ফোঁটা গড়িয়ে পড়ছিল। নিজামুদ্দিনের হাতে ছিল 2টা মৃত মুরগি। তখন ওই আনিস যখন ভয়ে চিৎকার দিতে যাবে তখন নিজামুদ্দিন ঠোঁটে আঙুল চেপে আনিসকে চুপ থাকার ইশারা করছিলেন এবং ফিসফিস করে বললেন, এই ঘটনা যদি কাউকে বলিস তাহলে তোকে মেরে ফেলব। এইটা বলেই নিজামুদ্দিন রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে ওই আনিস কি করে সে গ্রামের সবাইকে নিজামুদ্দিনের ব্যাপারটা বলে দিলেন। এর পরপরেই গ্রামের সবাই মিলে সেদিন হামলা চালালেন নিজামুদ্দিনের বাড়িতে। নিজামুদ্দিন তখন ঘুমাচ্ছিলেন। এই সুযোগেই তাকে সকলে একসাথে ধরে শেকল দিয়ে বেঁধে ফেলল। এই সময় এই নিজামুদ্দিন প্রথমে খুব ছটফট শুরু করেন। এরপর যখন তিনি একটু ধাতস্থ হলেন তখন চুপচাপ হাসি মুখে বসে রইলেন। নিজেকে ছাড়ানোর কোনো চেষ্টাই তিনি করলেন না। শুধুমাত্র মুখে এক ভয়ঙ্কর হাসি নিয়ে সবাইকে বলতে লাগলেন, আমাকে ছেড়ে দে সবাই, না হলে কিন্তু কাউকে বাঁচতে দেব না। এই যে নিজামুদ্দিনকে বেঁধে রাখার ঘটনা যখন ওই হুমায়ুন মিয়ার বাবা মানে নিজামুদ্দিনের বড় ভাই খবর পান তখন তিনি লোক মারফত খবর পাঠান যেন নিজামুদ্দিনকে শুধু বেঁধে রাখা হয়, তাকে যেন কেউ মারধর না করে। তিনি আরও বলেন একদিন পরেই তিনি নিজে এসে নিজামুদ্দিনকে শহরে নিয়ে যাবেন। শহরে নিয়ে তাকে ডাক্তার দেখানো হবে।
তার এমন কথা শুনে গ্রামবাসীরা একটু ভরসা পেল এবং নিজামুদ্দিনকে শেকল দিয়ে বেঁধে রেখে যে যার বাড়িতে চলে গেলেন। তখন বাড়িতে ছিল শুধু নিজামুদ্দিনের স্ত্রী এবং তার 2 মেয়ে আর আশেপাশের ঘরের কয়েকজন মানুষ। তারা রাত পর্যন্ত ওই বাড়িতেই ছিলেন। এর পরের ঘটনা যেসব ঘটেছিল সব ওই গ্রামের মানুষজনদের কাছ থেকেই সংগ্রহ করা। সেদিন দুপুর পর্যন্ত নিজামুদ্দিন সেই শেকল পরা অবস্থাতেই বসে বসে ঘুমিয়ে রইলেন। দুপুরের পর ঘুম ভেঙে তিনি তার স্ত্রীকে বললেন, আমাকে মাংস খেতে দে। তার স্ত্রী তখন চোখের পানি মুছে বললেন, মাংস খেতে খেতেই আজ তোমার এই সমস্যা। আমি তোমাকে কাল পর্যন্ত মাংস খেতে দেব না। কাল সবাই আসবে শহর থেকে, তারা বলবে এরপর তোমাকে খেতে দেব। সেদিন বিকেলে এই নিজামুদ্দিনের চেঁচামেচি একটু কমল। চেঁচামেচি কমার পর তার স্ত্রী তার কাছে গেলেন এবং তাকে কিছু প্রশ্ন করলেন যে কেউ কি আপনাকে জাদু করেছে এবং ওই 2 সপ্তাহ আপনি কই ছিলেন? তখন নিজামুদ্দিন মুচকি হেসে নাকি বলেছিলেন, ওই 2 সপ্তাহ আমি কোথায় ছিলাম তা আমি তোমাকে বলবো না। সেদিন সন্ধ্যায় নিজামুদ্দিনের অবস্থা ভয়াবহ হয়ে গেল। মাদকাসক্ত ব্যক্তিরা মাদক না পেলে যেমন আচরণ করে, নিজামুদ্দিনও নাকি ঠিক তেমনই আচরণ করছিলেন। চোখ উল্টে মাথা ঝাঁকাতে লাগলেন তিনি। নিজামুদ্দিনের অবস্থা দেখে তার স্ত্রী খুবই ভয় পেয়ে গেলেন। তারপরও চিন্তা করলেন, একটাই তো রাত, দেখতে দেখতেই কেটে যাবে। পরদিন খুব ভোরে নিজামুদ্দিনের বড় ভাইয়েরা গ্রামে পৌঁছে গেলেন। সাথে ছিল সেই ডাক্তারি পড়ুয়া ছেলেটি। তারা 3 জন নিজামুদ্দিনের বাড়ির সামনে এসে অনেকক্ষণ হাঁক ডাক দিলেন, কিন্তু দরজাটা কেউ খুলল না। শেষের দিকে তারা দরজায় যখন বাড়ি দিতে যাবেন, তারা দেখেন দরজা খোলাই আছে। তারা দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। তারা দেখলেন ঘরের মেঝেতে একটা শেকল পড়ে আছে। তার পাশেই যেন রক্তের বন্যা বয়ে গেছে। ও রক্ত পেরিয়ে একটু ভেতরের দিকে যান তারা। ভেতরে গিয়ে দেখা গেল নৃশংস এক দৃশ্য। তারা দেখলেন নিজামুদ্দিনের স্ত্রী এবং তার 2 বাচ্চা পড়ে আছে মেঝেতে। তাদের 3 জনেরই চোখ ছিল খোলা। তাদের শরীরে ছিল বড় বড় জখম। কে যেন খাবলা দিয়ে মাংস তুলে নিয়েছে তাদের প্রত্যেকের শরীর থেকে। নিজামুদ্দিনের বড় ভাই সেই দৃশ্য সহ্য করতে পারলেন না। তিনি সেখানে স্টক করলেন। বাকি 2 জন তখন তাকে নিয়ে শহরে রওনা হলেন তাড়াতাড়ি। কিন্তু শহরের হাসপাতালে পৌঁছতে পৌঁছতে নিজামুদ্দিনের বড় ভাই মারা গেলেন। ঘটনার 2 দিন পর ওই আনিস নামের ছেলেটাকেও তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। নিজামুদ্দিনের স্ত্রী আর বাচ্চাদের মতো তার শরীর থেকেও কে যেন মাংস তুলে নিয়েছিল। এরপর থেকে ওই গ্রামে কখনো আর কোনো প্রাণী খুন হবার খবর পাওয়া যায়নি। নিজামুদ্দিনকেও আর কোথাও দেখা যায়নি। এই ঘটনার সঠিক কোনো ব্যাখ্যা কিন্তু আজও পাওয়া যায়নি। অনেকে অনেক ধরনের কথা বলা বলি করে। কেউ বলে নিজামুদ্দিন নিরুদ্দেশ হওয়ার পর সেই 2 সপ্তাহ তিনি নাকি কোনো শয়তান পূজারীর দলের সাথে মিশে গিয়েছিলেন। তারা নাকি তার ভেতরে খারাপ কিছু একটা ঢুকিয়ে দিয়েছিল। আবার কেউ কেউ এমন বলে যে লোকটা ফিরে এসেছিল সে আসলে নিজামুদ্দিন ছিল না। নিজামুদ্দিনের রূপ ধরে কোনো খারাপ কিছু এসেছিল। আবার কেউ কেউ বিশ্বাস করে এই ঘটনার কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা হয়তো আছে, যেটা হয়তো কেউ বের করতে পারেনি। ওই গ্রামে এখনো নাকি নিজামুদ্দিনের বসতভিটা শূন্য অবস্থায় পড়ে আছে। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণাও আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে
অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মঈনুদ্দিন নামের একজন সৌদি প্রবাসী ভাই। আজকের এই ঘটনাটি মূলত সৌদি আরবের মরুভূমি কেন্দ্রিক ঘটনা। খুবই অদ্ভুত একটি ঘটনা মঈনুদ্দিন ভাই আমাদের পাঠিয়েছেন। এই ঘটনাটি উনি শুনেছিলেন ভারতের একজন ব্যক্তির কাছ থেকে। তার নাম আবদুল্লাহ আনসারি। এই আবদুল্লাহ আনসারি যিনি ছিলেন, তিনি সৌদিতে মূলত গাড়ির ড্রাইভারের কাজ করতেন। বলছেন আবদুল্লাহ আনসারি, অনেকেই তো সৌদি এসে অনেকে হাইওয়েতে গাড়ি চালায়। সৌদিতে কোথাও কোথাও দেখা যায় যতদূর চোখ যায় ততদূর জনমানব শূন্য মরুপ্রান্তর। হাইওয়েগুলো সোজা পিচ ঢালাই রাস্তা ছাড়া কোথাও কিছু নেই। প্রচণ্ড রোদের আলোয় দূর দূরান্তে কোথাও কোথাও সেই হাইওয়ের পিচ ঢালাই রাস্তাগুলো চকচক করে। কিন্তু আমাদের মনে কখনো কি প্রশ্ন জাগে, বিশ্বের দীর্ঘতম সোজা হাইওয়েটি কোথায় অবস্থিত? হ্যাঁ, এই প্রশ্নটি আমার মতো হয়তো অনেকের মনেই উদ্রেক হতে পারে। অফিসিয়ালি বিশ্বের দীর্ঘতম সোজা হাইওয়েটি হল সৌদি আরবে অবস্থিত, যা হাইওয়ে 85 নামে পরিচিত। এই হাইওয়েটি 1116 কিলোমিটার লম্বা সোজা একটি হাইওয়ে, অর্থাৎ মহাসড়ক। এই হাইওয়েটি মূলত সৌদি আরবের সমুদ্র উপকূল থেকে তুরাইফ এবং আল জুবাইল শহরগুলিকে সংযুক্ত করে জর্দানের বর্ডারে গিয়ে মিলিত হয়েছে। এটাই বিশ্বের সবচেয়ে স্ট্রেট একটি হাইওয়ে। এই হাইওয়েটির কোথাও চোখে পড়ার মতো বড় কোনো বাঁক বা মোড় নেই। এই যে হাইওয়ে 85, এটি সম্পূর্ণ সৌদি আরবের মরুভূমির মধ্য দিয়ে নির্মিত, যেটি জর্দান এবং বাহরাইনের সংযোগ রক্ষাকারী একমাত্র শর্টকাট হাইওয়ে হিসেবে দীর্ঘদিন ধরে বিবেচিত হয়ে আসছে। এই হাইওয়ে 85-র অনেক বদনাম আছে। আমি যখন নতুন নতুন সৌদিতে এসে গাড়ি ড্রাইভ করি, তখন অনেক পুরনো ড্রাইভার আমাকে এই হাইওয়েটি সম্পর্কে সাবধান করেছিলেন। এই হাইওয়ে নাকি একটা গোলকধাঁধা। তো একদিন আমি আমার মালিকের পরিবার নিয়ে এই হাইওয়ে 85 দিয়ে জর্দানের বর্ডারের দিকে যাই একটা বিয়ের অনুষ্ঠানে যোগদান করার জন্য। তো আমরা সেখানে পৌঁছতে পৌঁছতে রাত 8টা কি 9টা বেজে যায়। ওখানে পৌঁছানোর পরেই হঠাৎ একটা জরুরি কাজে আমাকে আবার গাড়ি নিয়ে শহরের দিকে আসতে হয়। আমি প্রায় রাত 10টার দিকে গাড়ি নিয়ে বের হয়ে পড়ি। তখন গাড়িতে আমি একাই ছিলাম। গাড়ি চলছিল হাইওয়ে 85 দিয়ে। গাড়ির গতি তখন প্রায় 120। চারদিকে শুনশান মরুভূমির নীরবতা। তখন আকাশ প্রায় ফর্সাই ছিল। তখন আমার মনের ভিতরে ভয় কিংবা এমন কিছুই কাজ করছিল না। রাত তখন প্রায় 1টা কি 1:30 বাজে। আমি দেখলাম যে কিছু মানুষজন রাস্তার পাশের মরুভূমির মধ্যে কোনো পিকনিক বা এমন কিছু করছিল। এটাও স্বাভাবিকই ছিল, কিন্তু ভয়টা আমি তখন পাই যখন এই একই দৃশ্য আমি বারবার দেখতে লাগলাম। গাড়ি চলছে, আমি দেখছি কিছু লোক মরুভূমিতে পিকনিক বা কিছু করছে। তাদের পেছনে ফেলে গাড়ি যখন চলে আসে, তখন আবারও একটু পরেই দেখা যায় সেই লোকজন মরুভূমিতে কিছু করছে। আমি বারবার এটা দেখতে শুরু করি। তখন আমি ফোন বের করি হাইওয়ে পুলিশের সাহায্য নেওয়ার জন্য, কিন্তু অদ্ভুতভাবে আমার ফোনে কোনো নেটওয়ার্ক সিগন্যাল ছিল না। আমার মনে হলো আমি ওই লোকগুলোর চারদিকেই ঘুরছি বারবার। আমি মনে মনে তখন দোয়া কালাম যা জানতাম তা পড়া শুরু করি। কিন্তু হঠাৎই আমার গাড়িটা কয়েকটা ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে যায়। গাড়ি থেমে যাওয়ার পরেও আমি বেশ কিছুক্ষণ ওই গাড়িতেই বসে থাকি। আমি মনে মনে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, কারণ আমার গাড়ি যেখানে থেমেছে তার কিছুটা সামনেই আমি সেই আগের লোকগুলোকে দেখতে পাই।
তারা কিন্তু তাদের মতোই কাজ করে যাচ্ছিল। আমি তখন মনে সাহস জুগিয়ে গাড়ি থেকে নামি, এইটা দেখার জন্য যে গাড়ি কেন বন্ধ হয়ে গেল। আমি যখন গাড়ি থেকে নামলাম তখন হঠাৎই একটা পচা বিচ্ছিরি দুর্গন্ধ আমার নাকে এসে লাগে। গন্ধটা তখন এত তীব্র ছিল যে আমার মস্তিষ্কে ঢুকে যাচ্ছিল গন্ধটা। আমি তখন নাক মুখ চেপে কোনোভাবে গাড়ির বনেট খুলে চেক করে দেখি, কিন্তু কোনো সমস্যাই আমার চোখে পড়ে না। আমি যখন আবার গাড়ির বনেট বন্ধ করে পিছনে ফিরি তখন হঠাৎই দেখি ওই সেই লোকগুলো ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে। তখনও কিন্তু চাঁদের আলো তীব্র ছিল, তারপরেও আমি তাদের চেহারা দেখতে পাচ্ছিলাম না। আমি দেখলাম তারা প্রায় সবাই স্বাভাবিক মানুষের তুলনায় বেশ লম্বা এবং তাদের উচ্চতা অনুযায়ী তাদের শরীরও ছিল মোটা। তখন তারা আমাকে স্পষ্ট আরবি শব্দে বলল, তুমি এখানে কি করছো? আমি জবাবে বললাম যে গাড়ির এই সমস্যা হয়েছে তাই এখানে দাঁড়িয়েছি। তখন তাদের মধ্য থেকে একজন আমাকে বলল, তুমি সঠিক সময় এসেছো, আসো আমাদের সাথে। ঠিক তখনই আমার গায়ে একটা ঠান্ডা শীতল বাতাস এসে লাগে, আর আমিও কেমন জানি মন্ত্রমুগ্ধের মতো তাদের পেছনে পেছনে হাঁটতে শুরু করি। কিছু দূর হাঁটার পরে আমি একটি ছোট্ট ঘরের মতো দেখতে পাই। ঘরের সামনে প্রদীপ জ্বলছিল। আমি তখন আবার সেই পচা গন্ধটা পাই এবং আমার মনে হতে লাগলো এই পচা গন্ধের উৎস এই ছোট্ট ঘর। ওই ঘরের লোকজন এবং আমি সহ সেখানে মোট 9 জন ছিলাম। তখন আমি যেন একটা মন্ত্রমুগ্ধ ঘোরের মধ্যে ছিলাম। আমাকে তখন আদেশ করা হলো আমি যেন ওই ছোট্ট ঘরে ঢুকি এবং আমিও সম্মোহিতভাবে সেই ঘরে ঢুকে পড়ি। ঘরে ঢুকে আমি যা দেখি আল্লাহর দুনিয়ায় কেউ কখনোই তা দেখতে চাইবে না। আমি দেখি একটা অর্ধপচা অবয়ব বা সেই দেহটির উপরের দিকে ছিল মানুষের মতো, আর কোমরের নিচ দিকটা ছিল কালো কুচকুচে সাপের লেজের মতো, এবং আমি দেখলাম লেজের দিকের অংশটা থেতলানো। মনে হচ্ছিল কোনো গাড়ির চাকার নিচে পড়ে নিচের দিকটা চ্যাপ্টা হয়ে গেছে। আমি তখন এই লোমহর্ষকর দৃশ্য দেখে এবং ওই অদ্ভুত মানুষ এবং সাপের মতো প্রাণীটিকে দেখে আমি ভয়ে এবং সেই প্রচণ্ড দুর্গন্ধে সেখানেই ঘরের ভেতরে আমি অজ্ঞান হয়ে যাই। আমি কতক্ষণ সেন্সলেস অবস্থায় ছিলাম তা আমি জানি না। আমার যখন জ্ঞান ফিরে আসে আমি তখন নিজেকে আবিষ্কার করি একটা গোরস্থানের পাশে। সৌদির মরুভূমির গোরস্থান, চারদিকে ধু ধু বালি আর রাশি রাশি কবর সারিবদ্ধভাবে সাজানো। তখনও চাঁদের আলো ছিল। আমি উঠে দাঁড়াই, দেখি সেই লোকজন আমাকে বলছে, এবার তুমি এই লাশের গোছল দাও। আমি দেখি পাশে বড় একটি খাটিয়া রাখা, আর সেই খাটিয়ায় সেই অর্ধ মানুষের লাশটি শোয়ানো। তখন আমাকে লাশ গোছল দেওয়ার সব জিনিসপত্র দেয়া হলো। এখানে একটা কথা বলে রাখি, আমি এর আগে আমার জীবনে কখনো কোনো লাশের গোছল দেয়নি, কিন্তু সেদিন জানি না কিভাবে আমি ওই অর্ধমানবের বিবস্ব এবং দুর্গন্ধযুক্ত লাশ গোছল দিয়েছিলাম। আমার সাথে ওই লাশ গোসল দেওয়ার সময় আরও 2 জন লোক ছিল আমাকে সাহায্য করার জন্য, কিন্তু এই পুরোটা সময়ে আমি তাদের চেহারা একটা বারের জন্য দেখতে পাইনি। তাদের মাথার দিকটা ছিল যেন গভীর অন্ধকারে ঘেরা। তখন লাশ গোছলের শেষ পর্যায়ে ঘটে অতি অলৌকিক এক ঘটনা। আমি দেখি হঠাৎ সেই মৃতদেহটা আমার সামনেই উঠে বসে এবং হঠাৎই আমার হাত চেপে ধরে। প্রচণ্ড ঠান্ডা ছিল তার হাত। আমি তখন আল্লাহ বলে জোরে একটা চিৎকার দিয়ে সেখানে জ্ঞান হারাই। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। এই ঘটনার বড় একটা অংশ
এখনো বাকি। আমি যখন জ্ঞান ফিরে পাই তখন আমি নিজেকে আবিষ্কার করি মরুভূমির তপ্ত বালির উপরে শোয়া অবস্থায়। আমি কিছুটা ধাতস্থ হয়ে উঠে দাঁড়ালাম। আমি তখন চারদিকে ভালো করে চেয়ে দেখি আমার যতদূর চোখ যায় শুধুই মরুভূমির বালি। আমি তখন বুঝে উঠতে পারছিলাম না যে আমি কোন এলাকাতে আছি, বা লোকালয় বা হাইওয়ে থেকে আমি কত দূরে আছি। আমি কিছুই বুঝতে পারছিলাম না তখন। ঠিক তখনই আমার রাতের কথা মনে পড়ে, কিন্তু আমি কোথাও সেই ছোট্ট ঘরটি বা সেই গোরস্থান দেখতে পেলাম না। একে মাথার উপরে সূর্যের তাপ, আবার পায়ের নিচে মরুভূমির উত্তপ্ত বালি। আমার তখন পানির তৃষ্ণায় বুক ফেটে যাবার উপক্রম। এই বিরন মরুভূমিতে পানি এবং খাবার ছাড়া হারিয়ে যাওয়া মানে তিলে তিলে মৃত্যুকে হাতছানি করা। আমি তখন নিশ্চিত ছিলাম যে আমার পরিণতিও খুব খারাপই হবে। আমি আমার পরিবারকে বারবার স্মরণ করছিলাম এবং আল্লাহকে এক মনে ডাকছিলাম। মরুর বুকে সেই অবস্থায় আমি সিজদায় পড়ে যাই। আল্লাহর কাছে খুব কান্নাকাটি করি আমি। এরপর কিছুটা তন্দ্রাচ্ছন্নভাবে আমি এলোমেলোভাবে হাঁটতে শুরু করি। কতক্ষণ হেঁটেছি জানি না। আকাশে সূর্য যখন ডুবে যাবে এমন সময় আমি দূরে একটা রাস্তা বা হাইওয়ে দেখতে পাই। আমি দেখি ব্যস্ত হাইওয়ে থেকে গাড়ি ছুটে চলছে। এইটা দেখে আমার মনে আশা জাগে। আমি জোরে জোরে আল্লাহকে ডাকতে ডাকতে শরীরের সর্বশক্তি দিয়ে দৌড়তে শুরু করি। আমি হাইওয়েতে পৌঁছাতেই দেখি হাইওয়ে পুলিশের গাড়ি। তারা আমাকে দেখে দৌড়ে আসে এবং ধরাধরি করে বসায়। পানি খেতে দিয়ে আমার ডিটেলস নিয়ে তারা আমাকে সরাসরি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গিয়ে আমি আমার মালিকের ঠিকানা সহ তাদের সম্পূর্ণ ডিটেলস দেই। তখন তারা আমার মালিককে খবর দেন। আমার মালিক সহ তার পুরো পরিবার আমাকে নিতে আসেন। এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু আমার মাথায় আকাশ ভেঙে পড়ে তখন, যখন আমার মালিক বলে আমি নাকি প্রায় 1 মাস যাবৎ নিখোঁজ। তারা নাকি পুলিশের মাধ্যমে আমার সেই গাড়িটা সেখানেই খুঁজে পায়। তবে গাড়ি নাকি ছিল ভাঙাচোরা, অ্যাক্সিডেন্ট করলে যেমন হয় তেমন। পরে আমাকে তারা না পেয়ে তারা পুলিশ সহ চারদিকে খোঁজ খবর করেন এবং আমার বাড়িতে খবর পাঠানো হয় আমি নিখোঁজ অথবা মৃত। তখন তারা আরো বলে আমাকে নাকি তারা খুঁজে পেয়েছে অন্য একটা শহরে। মানে আমি যেখানে গাড়ি থেকে নামি তার থেকে অনেক অনেক দূরে একটা এলাকায় তারা আমাকে খুঁজে পায়। এই সব শুনে আমি তো খুবই ভেঙে পড়ি। তারপর আমি তাদের সবকিছু খুলে বলি যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। এরপর আমি আমার বাড়িতে যোগাযোগ করি। আমার পরিবারের তখন একটাই কথা ছিল, আর বিদেশ নয়, বাড়ি ফিরে এসো। এরপর আমি কিছুটা সুস্থ হলে 2 মাসের ছুটি নিয়ে ইন্ডিয়া যাই, আমার গ্রামের বাড়িতে চলে যাই। আমার বাড়ি ছিল কলকাতার কোনো একটা এলাকায়। বাড়িতে এসে আমার মা বাবা এবং পরিবারের যারা ছিলেন সবাইকে আমি আমার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলি। সবকিছু তখন স্বাভাবিকই ছিল, কিন্তু বেশ কিছুদিন পর থেকে আমি রাত্রে একটা নির্দিষ্ট সময়ে ভয়ানক কিছু স্বপ্ন দেখতে শুরু করি। সময়টা ছিল ভোর রাতের দিকে, কারণ আমার ঘুম ভাঙতো ফজরের আজান কানে যাওয়ার পরে। প্রথম প্রথম এই বিষয়টা আমি তেমন একটা গুরুত্ব দিলাম না, কিন্তু যখন দেখলাম যে প্রায় প্রতিটা দিনই আমি দুঃস্বপ্ন দেখছি, তখন আমি মা বাবাকে ব্যাপারটা জানালাম। আমার স্বপ্নগুলো ছিল এমন যে আমি কোনো ভয়ানক জাহাজে করে সমুদ্র পাড়ে দিচ্ছি,
সম্পূর্ণ জাহাজে আমি ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। এবং একসময় সমুদ্রে ভয়ানক ঝড় শুরু হয়। ঝড়ের কারণে জাহাজ ডুবে যায় এবং আমার মৃত্যু হয়। আবার দেখতাম যে আমি মারা গিয়েছি, আমাকে কাফন পরানো হচ্ছে, দাফন করা হচ্ছে। এবং একদিন দেখলাম আমি ভয়ানক এক গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছি। এই সব স্বপ্ন আমি দেখতাম। এর মধ্যে কমন ছিল প্রতিটা স্বপ্নেই আমি শেষের দিকে মারা যাই। তো যাই হোক, আমরা বাংলাদেশের সিলেট জেলার এক বড় নামকরা মাওলানার সাথে সাক্ষাৎ করি। তাকে আমার সকল সমস্যা বিস্তারিত খুলে বলি। সব ঘটনা তিনি আমার কাছ থেকে 3বার করে শোনেন এবং আমাকে তার পরের দিন দেখা করতে বলেন। এবং তিনি আমার মাথায় কিছুক্ষণ হাত রেখে কিছু একটা পরে ফু দিয়ে দেন। এবং অদ্ভুত বিষয়, সেদিন রাতে আমি কোনো দুঃস্বপ্ন দেখিনি। সেই রাতে এক ঘুমেই আমার রাত কেটে যায়। পরদিন মাগরিবের নামাজ পড়ে আমরা সেই হুজুরের কাছে যাই। তখন হুজুর আমাদের জানান যে সেই দিন সৌদি আরবের সেই হাইওয়ে 85-তে যখন আমি গাড়ি চালিয়ে মালিকের সাথে যাচ্ছিলাম, তখন আমি মনের অজান্তেই একজন জিনকে হত্যা করি। মানে একজন জিন সাপের রূপ নিয়ে রাস্তা পাড়ি দিয়ে যাচ্ছিল। তখন আমার গাড়ির চাকা তার শরীরের উপরে উঠে যায়, যার কারণে জিনটি নাকি মারা যায়। এবং সেদিন রাতে যখন আমি ফিরছিলাম, তখন নাকি আমার সাথে সেই জিনের পরিবারের সাথে দেখা হয়েছিল। এবং আমি যে লাশের গোসল দিয়েছিলাম তাও ছিল সেই জিনেরই লাশ, যাকে আমিই হত্যা করেছিলাম। যেহেতু আমি এটা আমার অজান্তে করেছি, তার জন্য তারা আমাকে তেমন কোনো ক্ষতি করেনি। আর আমি যে 1 মাস নিখোঁজ ছিলাম, বা এক রাতে আমি যে 1 মাস সময় কাটিয়েছিলাম, ওই সময়টা নাকি আমি ওই জিনের কবরের পরিচর্যা করেছিলাম। হুজুর আরও বলেন, তুমি যে ভয়ানক স্বপ্ন দেখো তাও ওই জিনরাই তোমাকে দেখায়, কিন্তু এর কোনো খারাপ উদ্দেশ্য নেই। তারা তোমাকে স্বপ্ন এই কারণে দেখায় যাতে তুমি নিজের মৃত্যু দেখে আল্লাহ রাসূলের পথ অনুসরণ করো, যাতে তুমি নামাজের প্রতি মনোযোগী হও। এখানে আরও একটা বিষয় আছে, জিনেরা চায় তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং সেই জিনের জন্য আল্লাহর কাছে দোয়া করো। এইসব বলার পরে হুজুর বলেন, আজ থেকে তুমি আর কখনো নামাজ কামাই করবে না, চেষ্টা করবে সবসময় জামাতের সাথে নামাজ আদায় করার। এরপর থেকে আমি আর কখনোই নামাজ ছাড়িনি। এখন আমার বয়স প্রায় 55 বছর। আমি এখনো সৌদিতে আছি, মাঝে মাঝে দেশে যাই। এরপর থেকে আমার জীবনে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। এই যে ব্যক্তি এই ঘটনাটি শেয়ার করেছেন, যার সাথে এই অলৌকিক ঘটনাটি ঘটেছে, একবার কল্পনা করুন এই ঘটনাটি আপনার সাথেও ঘটতে পারে, আমার সাথেও ঘটতে পারে। মূলত এইসব ঘটনা যার সাথে ঘটে তিনিই জানেন যে এটা কতটা ভয়ঙ্কর হয়। তো আমরা এটাই আশা করি, এইসব অলৌকিক ঘটনা থেকে সৃষ্টিকর্তা যেন আমাদের হেফাজত করেন। এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।
পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। চলুন